আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর রফিকুল ইসলাম মানিক। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আচ্ছা, আমরা জানি যে আপনার 3টি ইউটিউব চ্যানেল রয়েছে। সো এই ইউটিউব চ্যানেল করার যে পরিকল্পনাটা, সেটা কবে থেকে শুরু হয়েছিল এবং এত ফলোয়ার্সের যে জার্নিটা, সেটা কেমন ছিল? আমি আসলে একজন ফটোগ্রাফার। আমার একটা ফটো স্টুডিও ছিল, সেটির নাম চিত্তপুরী ডিজিটাল ফটো স্টুডিও। আপনারা জানেন, একটা সময় ফিল্মের ব্যবহার ধীরে ধীরে কমতে থাকে, প্রতিটি মোবাইলের মধ্যেই ক্যামেরা প্রবেশ করতে থাকে। তখনই আমার ব্যবসাটা কেমন যেন একটা জীবাণু ভাব তৈরি হলো। এর পাশাপাশি আমার একটা শখ ছিল আগের থেকেই, যেহেতু আমি ফটোগ্রাফি করি আর কৃষি, সবুজ গাছপালা এগুলো আমার খুব পছন্দ হতো। তো যাই হোক, যখন স্টুডিওর ব্যবসাটা একটু ঝিমানো ভাব, তখন আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তাম। সেটি হচ্ছে 2017 সালে। টুকটাক ভিডিও বানাতাম, সুন্দর করে নিজেরাই এডিট করে আপলোড করতাম। তো দেখতাম বেশ ভালো রেসপন্স। ওই সময় থেকেই এটাতে জোর দিলাম বেশি। একটা সময় মনিটাইজ হলো, কিছু কিছু পয়সা আসতে শুরু করে দিল। ওদিকটায় ফটোগ্রাফি অর্থাৎ স্টুডিওর ব্যবসা মান্দা, আর এটা চাঙা। আচ্ছা, ধীরে ধীরে আমি এটাতেই একটা পুরো সময়টা দেওয়া শুরু করে দিয়েছি। আপনি কিন্তু সেবামূলক কাজ অনেক করে থাকেন। জি। এটি কি আসলে ইউটিউব চ্যানেলের জন্যই করা হয়েছে, নাকি আসলে এটা বিষয়টা হচ্ছে কি, একটা সময় আমাদের পারিবারিক সচ্ছলতা ছিল না, অসচ্ছলতা ছিল। তখন আমি কাছ থেকে দেখেছি দারিদ্রতা, কাছ থেকে দেখেছি যে সুপেয় পানির ব্যবস্থা না থাকলে কেমন হয়। নিজেও ক্ষুধায় কষ্ট করেছি। এটা আসলে ভোলার না। তো আমার ফটো স্টুডিও যখন ছিল 12ই ডিসেম্বর 1988-তে আমার ফটো স্টুডিও, ওখান থেকে যেটা আয় হতো আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে চলতো। অতিরিক্ত জমাতে না পারলেও আমার সংসারটা বেশ সচ্ছলভাবে চলতো। এর মধ্যেও কিছু কিছু যখন অতিরিক্ত হতো, আমার কাছে কেউ এলে আমি খালি হাতে ফিরিয়ে দিতাম না। কারণ আমার ওই দৃশ্যগুলো মনে হতো যে পেটে খানা না থাকলে ক্ষুধা আসলে কেমন লাগে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে আমরা তো পবিত্র মাহে রমজানে সারা দিন অভুক্ত থাকি, ক্ষুধা কেমন জানি। আর আমি মনে করি ওই ক্ষুধা আর না থাকায় না খেতে পাওয়ার ক্ষুধা কিন্তু এক না। রাইট। আমার টেবিলে যথেষ্ট খানাপিনা আছে, সন্ধ্যার সময় হুইসেল দেবে বা মাগরিবের আজান দেবে, তখন কিন্তু আমি খানাপিনা গ্রহণ করব। আর পাশেই আরেকজন আছে, সে দেখবেন সারাদিন এমনিতেই রোজা ছাড়াও সারাদিন রোজা থাকে। এই যে একটা বিষয়গুলো আছে। তো যাই হোক, আমার ইনকাম থেকে কিছু কিছু মানুষকে দিতাম। আর এই 2017 সালে এসে যখন আমার ইনকামের একটা পৃষ্ঠে চেঞ্জ হয়ে গেল, ডিজিটালে আসলাম, এখান থেকে দেখি যে আমি যতটুকু চাইতাম মহান পাক রব্বুল আলামিন তার থেকে বেশি দেওয়া শুরু করে দিল। ঠিক তখনই আমি ভাবলাম যে এখন আমার সংসার চালানোর পরেও আমার উদ্বৃত্ত থেকে যাচ্ছে। তখন আমি ভাবলাম যে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া বাড়ি আমার, ওখানে কেন্দ্রে একটা জামে মসজিদ আছে, ওইখানে জুমার নামাজ আনতে কিছু অসহায় মানুষগুলো বসে থাকে, অর্থাৎ দুটো পয়সার জন্য, বাংলা ভাষা যেটাকে আমরা ভিক্ষুক বলি। তো ওদেরকে দাওয়াত দিলাম যে আপনারা আমার মেহমান, আমার বাড়িতে চলে আসেন। আমার মনে আছে ওই দিন প্রায় 50-60 জন মেহমান আমি ভ্যানে করে নিয়ে আসি আমার বাড়ির আঙিনায়, সবুজ চত্বরে আমি চমৎকার করে ওদেরকে খাইয়েছিলাম। কেন খাইয়েছিলাম? কারণ ওদেরকে আসলে বড় বড় অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয় না, উৎকৃষ্ট খাবার পরে দেয়া হয়। এই জিনিসটা আমার খুব লাগতো। ঠিক তখনই আমি ওদেরকে যখন মেহমানদারি শুরু করলাম, ওই প্রথম আমার নিজের ইউটিউবের ইনকাম দিয়ে। সেদিন আমার খেয়াল আছে এখনও, মুরগির রোস্ট খাইয়েছিলাম, মিষ্টি খাইয়েছিলাম। এরপরে খাওয়ানোর পরে এক বুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে মা, আপনার আর কী খেতে ইচ্ছা করে বলেন, আগামী সপ্তাহে ঠিক সেই খানাটাই আমি ব্যবস্থা করব। তো বললো যে আমরা দই খাবো, পরের সপ্তাহে দই। এরপরে জিজ্ঞাসা করতে আপনার কী খেতে ইচ্ছা করে,
বললো যে পায়েস। তখন আপনারা জানেন যে সিরাজগঞ্জে প্রচুর গরু লালন পালন হয়, ওখান থেকে খাঁটি একেবারে দেশি গরুর খাঁটি দুধ নিয়ে এসে জোস করে পায়েস রান্না করে খাওয়ালাম। এই যে শুরুটা, এটা আমার কৃষিভিত্তিক চ্যানেলের ইনকাম দিয়ে থেকে কিন্তু। এরপরে দেখলাম এইটা চমৎকার একটা ভিডিও হলো কৃষিভিত্তিক, ওই চ্যানেলটা এটা বোধহয় দেওয়া ঠিক হবে না। ঠিক তখন কি করলাম, আমার নিজের নামে মানিক চিত্তপুরী নামে একটা পেজ এবং একটা চ্যানেল খুলে এটাতে আপলোড দিলাম, যেটাকে বলে ব্লগ চ্যানেল অনেকে বলে। তো যাই হোক, স্টোর করে রাখাটাই উদ্দেশ্য। দেখি আল্লাহ চাহে তো ওখান থেকেও পয়সা ইনকাম হতে শুরু করে দিল। আর যখনই আমি ভিডিওটা পাবলিশ করি তখন অনেক দেশ এবং দেশের বাইরে অনেক পজিটিভ মানুষ আছে, তারা পেজের থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দেয় যে আমি আপনার মেহমানদের শরিক হতে চাই। কিভাবে শরিক হবেন? আমি আগামী সপ্তাহে আপনার মেহমানদারিতে আমি মিষ্টি খাওয়াতে চাই, তো খাওয়াবেন, একদিন নিয়ে আসেন, সাথে আমার সঙ্গে পরিবেশন করবেন। বলেন যে আমি অনেক তো দূরে, তো কয় কেজি মিষ্টি লাগে বলেন, আমি টাকা পাঠিয়ে দিই। এই যে শুরু হলো, হয়তো ৬,০০০ কি ৭,০০০ টাকা পাঠাইলো, ওই টাকা দিয়ে দই মিষ্টি খাওয়ালাম। এই যে শুরুটা, এটা আবার পাবলিশড হওয়ার পরে আমি ভিডিও শেষে বলে দিতাম যে আজকের এই মেহমানদারিতে মিষ্টি খাইয়েছে অমুক বা দই খাইয়েছে অমুক। এটা তারা উৎসাহিত হতো এবং নতুন নতুন ডোনাররা, হ্যাঁ, ধীরে ধীরে কেউ একদিন ছাগল পাঠায় দিছে যে মানিক ভাই আমার ছেলে বা মেয়ের জন্মদিন বা আকিকা, আমি একটা খাসি জবাই করে খাওয়াতে চাই, আমি থাকি রাজধানী ঢাকাতে, সে সুযোগ নাই, আপনি যেহেতু প্রতি সপ্তাহে মেহমানদারি করেন, যদি গ্রহণ করেন। এইভাবেই। বাহ, চমৎকার একটি উদ্যোগ থেকে শুরু হয়েছে আপনার। অনেকে তো অনেক ধরনের কথা বলে বা অনেকে মনে করতে পারে যে আপনি ভাইরাল হওয়ার জন্য করেছেন, কিংবা সেবামূলক কাজ আপনাকে আসলে টেনেছে, এই ধরনের কাজ আপনাকে আসলে শান্তি দেয় দেখে আপনি করেছেন। তো মানুষের এই কথাগুলো আপনি কিভাবে নেন বা আসলে কখনো শুনেছেন কিনা? মাঝে মধ্যে আমার অভিমান হয়। বলে কিনা? হ্যাঁ, অনেকেই বলে, হয়তো এভাবে বলে যে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, মানিক মেরে খাচ্ছে। এখন এর আগেও আমি মাঝে মধ্যে আমার ভিডিওতে বলি, আমি অভিমান করে বলি যে আমি একজন ফটোগ্রাফার। আমি ৮৩ সালে কিন্তু আমি প্রথম ক্যামেরা হাতে নেই। ৮৮ সালের ১২ ডিসেম্বর আমার চিত্তপুরীর জন্ম, আর মিডিয়াতে আসা হলো ২০১৭-তে। ক্যামেরা কোন দিক দিয়ে ধরতে হয়, কিভাবে লাইটিং, অ্যাঙ্গেল, এটা কিন্তু আমার জানা আছে। আমি যদি শুধু পয়সা ইনকামের কথা চিন্তা করি, আমি টিকটক বানাতে পারি, ফানি ভিডিও বানাতে পারি, আমি ক্যামেরাকে যেভাবে বলবো সেভাবেই চলবে। তাইলে আমি কেন এত কষ্ট করে একটা বাড়িতে একটা টয়লেট নিয়ে যেতে হবে, ওই মসজিদে যেতে হবে, একজনের ঘর নাই তার ঘর দিতে যেতে হবে? হ্যাঁ, ওখান থেকে যে ইনকাম হয় না তা না, ইনকাম তো হবেই। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে। এই যে আমরা ভিডিও বানাই, অনেকে অনলি পয়সা ইনকামের জন্য, আর অনেকে আছে পয়সা ইনকামের পাশাপাশি সামাজিক কাজ করা যায়। প্রতিটি কাজের মধ্যে কিন্তু এটা সুযোগ রয়েছে, কারণ আমি তো একজন ফিল্ম মেকার, আমি ভালো ভিডিও বানাতে পারি। এই দেখেন, আমি সাপ্তাহিক একটা বাজার করি, বাজারের ভিডিওটা আপলোড দিই, ওই বাজারের ভিডিও থেকে যে রেভিনিউটা আসে, সত্যি কথা বলতে কি, আমি এখন যদি কোনো কিছু না করি, প্রতি বৃহস্পতিবার আমার নিজের টাকা দিয়ে আমি বাজার করব, নিজে বাসায় নিয়ে এসে খানা খাবো। ওইখান থেকে ফেসবুক এবং ইউটিউব এই মুহূর্তে যা দিচ্ছে, আমি হিসাব করে দেখলাম পরের 7 দিন একেবারে ইজিলি, ভালোভাবে, সম্মানজনকভাবে, পছন্দনীয় খাবার কেনা সম্ভব। আমার কি আর দরকার আছে? এরপরে আমি এটা করি, মাঝে মধ্যে বন্ধ করে দিই রাগ করে। আমার বাড়ির পাশে যে মেহমানদারি ছিল, প্রথম 50 জন দিয়ে শুরু করা, একটা সময় দেখা গেল 2000 2,500 মেহমান, এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আসতো যে আমার ঘর নেই, আমার টিউবওয়েল নেই, আমার মেয়ের বিয়ে, আমার বাচ্চাকে লেখাপড়া করাবো, তার পোশাক, হ্যাঁ, রোগ বালাই তো আছেই। 500 থেকে 700 জন আমার ভিডিও যদি দেখেন, দেখবেন অনেকেই বলতো মানিক এটা সহ্য করে কেমনে। শেষে আমার বাড়ির অনুষ্ঠানটা বন্ধ করে দিলাম, কারণ হলো সবাইকে দেয়া যায় না, যাকে দেয়া যায় তার হয়তো কম হয়, আর যাকে না দেয়া যায় সে বাইরে গিয়ে খারাপ কমেন্টস করে। না, আমি শুনছিলাম মানিক এত দাতা, কিন্তু আমি গেলাম এত দূর থেকে, আমাকে টাকা দিল না, কয়জনকে দেয়া যায়? তখন কি করলাম, বাড়ির অনুষ্ঠানটা বন্ধ করে এখন বাড়িতেই রান্না করে বিভিন্ন এলাকায় যেখানে গরিব ভুকা মানুষ বেশি, তাদেরকে
একসময় খাওয়াই, মসজিদের সামনে ওই সেই পুরনো মেহমান যারা আছে তাদেরকে খাওয়াই। এর বাদবাকি আর কয়দিন দেখা যায় যে কোরআনের পাখি আমি বলি, বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা কোরআন শিখে কবরস্থানের পাশে, ওখানে গেলে মনটা নরম হয়ে যায়, ওইখানে গিয়ে ওদের সঙ্গে মেহমানদারি করি। বাহ, আপনার একটি 50 জনের টিম রয়েছে, তাদের কাজটা কি আসলে, তারা কি করেন? আমার তো আসলে শুক্রবারের দিন অনেক সময় দেখা যেত যে 50-এর অধিক। এর মধ্যে আছে আমার ক্যামেরাম্যান আছে, এডিটার আছে, এই রাঁধুনি অর্থাৎ যে রান্না করে কুক সে আছে, তার সহকারী আছে, আবার মেয়েরা আমার প্রায় 15 থেকে 20 জন মেয়ে, ওরা আগের দিন থেকে কোটা বাছা, অর্থাৎ বড় একটা অনুষ্ঠানের আগের দিন থেকে কোটা বাছা এরা। এরপরে পরিবেশনের সময় আশেপাশের অনেক ছেলেরা আসে, তারা একেবারে স্বেচ্ছায় কাজ করে। সবাইকে আমি লাল সবুজের পোশাক বানিয়ে দিয়েছি, একসঙ্গে যখন কাজ করে বা কোথাও মেহমানদারিতে গেলে ওরাই আগ্রহ সহকারে আসে, এটা ভালো লাগে। আচ্ছা, খুব ভালো। আপনার ইউটিউব থেকে মান্থলি ইনকাম কত হয়? দুইটা প্রশ্ন নাকি করতে নাই, এক হচ্ছে মেয়েদের বয়স আর পুরুষদের ইনকাম। আচ্ছা, এরপরেও বলেই দিই, ইউটিউব ফেসবুক কিন্তু ফিক্সড কোনো ইনকাম দেয় না, এটি আপনারা সবাই জানেন। এক এক সময় এক একটা আসে আসলে। আমার এই চ্যানেল থেকে সর্বোচ্চ আমি 8 লক্ষ টাকা পেয়েছি, আর সর্বনিম্ন 3, 3.5, 4, এটা না হলে তো আমি টিম চালাতে পারবো না। এই কাজগুলোর ক্ষেত্রে আপনার পরিবার কতটুকু আপনাকে হেল্প করে বা অনুপ্রেরণা দেয়? জি, আমার পরিবারের সকল সদস্যই আমার মতোই। বিশেষ করে আমার স্ত্রীর কথা যদি বলি, ওর উপরে যে ধকলটা যায়, বৃহস্পতিবারে বাজারটা করি, ওই দিনে প্রায় 12-14 জন মেয়ে আসে, ওই দিন থেকে শুরু করে কাজ, এটাকে তদারকি করা। মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ বাড়ির মানুষ অনেকে যায়, তো দেখা যায় যে অনেক প্রবলেম হয়, ইন্টারনাল অনেক প্রবলেম হয়, সে থেকে আমি রাগ করে বন্ধ করে দিলাম। তো সে আমাকে বললো যে আসলে হোক না কে, কারণ 10 জন আসলে এর মধ্যে 2-1 জন তো খারাপ থাকবেই, হয়তো বা সে অন্যায়টা করেছে। এর জন্যে এই যে অসহায় মানুষগুলোকে তুমি মেহমানদারি বন্ধ করে দিবা, এটা ঠিক না। প্রতি বৃহস্পতিবারে শুক্রবার আমাদের বাড়িতে এত চমৎকার একটা আনন্দ সহ একটা আয়োজন হয়, আমরা তো এনজয় করি, তো তুমি আবার চালাও। এরপরে আবার শুরু করলাম। আমার ছোট বাচ্চা যে আছে, একদিন হয়তো আমি থাকি না, যেমন এই যে আমি এখন ঢাকাতে, দেশের বিভিন্ন এলাকা থেকে যাই, যাওয়ার পরে ওই বাচ্চাটা বলে, বাবা তো আজকে নাই, তুমি কাল এসো। আমি বাসায় যাওয়ার পরে বলবে, বাবা আজকে না এরকম বৃদ্ধ একজন আসছিল, খুব গরিব, আমি বলছি কাল আসতে। তো পরের দিন দেখা যায় আবার আসছে, দৌড় করে আসে, বাবা বাবা সেই অসহায় মহিলাটা আসছে, পরে টাকা দাও না। ওর মনেও আসলে ওই জিনিসটা, আমি টাকা দিয়ে দিই, ওই হাত দিয়ে। এটা অন্যরকম একটা ভালো লাগা, যেটা সবার এই ভালোটা লাগে না। আচ্ছা, আপনি যেহেতু অনেক ভালো একটি কাজ করছেন অলরেডি, অনেকগুলো কাজের সাথে যুক্ত আছেন, তার পাশাপাশি আর ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে, আর কিভাবে আসলে এগিয়ে যেতে চান বা কিভাবে মানুষের উপকার করতে চান? ভবিষ্যতে আর কি, বয়স তো এখন প্রায় 59, শেষের দিকে। তা আমার ভালো লাগে যে আমার এই মানবিক কাজ দেখে দেশের বিভিন্ন এলাকায় অনেক ব্যক্তি উদ্যোগে এবং একটা সাংগঠনিকভাবেও অনেকে কিন্তু মানবিক কাজগুলো করে। এটা আমার সফলতার সবচেয়ে বড় দিক, যেটা আমি অলরেডি পেয়েছি। এবং আমার মতো সাধারণ একজন মানুষকে এই যে চমৎকার একটা স্টুডিওতে, এটিএন বাংলা, অবিরাম বাংলার মুখ, সেখানে বসিয়ে কথা শুনছেন, এটাও আমার বড় একটা প্রাপ্তি। এবং ভবিষ্যতে যেটা আমার চিন্তা, সেটা হচ্ছে আমি 2 দিন পরে হয়তো চোখ বন্ধ করব। আমি চাই আমার দেখা দেখি বাংলাদেশের বিভিন্ন এলাকায় আনাচে কানাচে এরকম মানিক তৈরি হোক, নাহলে হবে না। কারণ বিভিন্ন এলাকা থেকে আমার বাড়িতে আসে, এমন কোনো জেলা নেই সেখান থেকে আমার বাড়িতে না যায়। আমি সবসময় বলি, প্রতিটি ভিডিওতে আমি শেষে স্পিচে বলি যে অন্য এলাকা থেকে আমার এখানে আসবে, আমি দিতে পারি না, আমারও খারাপ লাগবে, এই ভদ্র মহিলাটারও কষ্ট লাগবে। কেন? আপনি আপনার এলাকায় আল্লাহ তো আপনাকে দিয়েছে,
আপনার ইনকাম থেকে কিছু দিন না, আপনার বাড়ির পাশের মানুষটা না খেয়ে আছে, চিকিৎসা করাতে পারছে না, বাচ্চাকে ভর্তি করাতে পারছে না, এক মহিলার কাপড় নাই, আপনি দিন, তাহলে তো সমস্ত দেশ ছড়িয়ে গেলেই তো সোনায় সোনায় ভরে উঠবে। এটি আমার চাওয়া। ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কিছু কথা বলেছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। এরকম উদ্যোগ আরও আগামীতে অনেকেই গ্রহণ করুক এবং অনেকে এগিয়ে যাক, এবং আপনার যে পরিকল্পনা সেটা নিয়ে আপনি আরও এগিয়ে যান, সেটাই প্রত্যাশা। ভালো থাকবেন সবসময়। জি, অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার প্রিয় একটি টেলিভিশন এটিএন বাংলার সকল কলা কুশলী। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।